আমি ভিডিও অফ আচ্ছা, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমরা আপনি ভালো আছেন তো? ভালো ভালো আলহামদুলিল্লাহ। তো দেখা যায় 32 জন আছে তোমরা প্রেজেন্ট। আচ্ছা, এখন আমি ওই যে গতকালকে দেখলাম কারা কারা রিপোর্ট দিছো তোমরা। আহ, ও আবার পাঠাইছে, দেখা যায় গতকালকে আরো 56 তো দেখলাম মনে হয় আগেই দিছিল। ও না, ইফতিয়া ও পাঠাইছে। আচ্ছা দেখি 1843। ও তোমরা গতকালকে আসলে আমি দেখার পরে মনে হয় আবার পাঠাইছো না কেউ কেউ রিপোর্ট, যেমন সাহেল আহমেদ পাঠাইছো 43। আচ্ছা, এখন তোমাদের মধ্য থেকে আমি দেখতেছি একজন নতুন স্টুডেন্ট, সেটা হলো 2017 ব্যাচের 49। আজকে প্রেজেন্ট আসেনি 2017 ব্যাচের 49? আছো ক্লাসে 2017 49? আচ্ছা, যদি না থাকো তাহলে তারা চেনোনি তোমরা, যে কেউ একজন কথা বলো আমার সাথে। 2017 এর 49। স্যার হ্যালো। ক্যারি নিয়ে তো কারোর সাথে কথা হয় নাই, বলতে পারতেছি না কে। ও, তো সে দেখলাম রিপোর্ট পাঠাইলো 2017 49। দেখি ভুলে দিল কিনা আবার, নাকি না রেগুলার 49 সে। রেগুলার 49 কে আছো? 18। আচ্ছা, তুমি কি রিপোর্ট দিছো? হ্যাঁ। ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, তাহলে ওইখানেই প্যাচ লাগছে। আমি দেখলাম তো 17 49। দাঁড়া দাঁড়া দেখি, ওইটাই জন্য আমার মনে হয়েছে আমি তো ক্লাসে দেখি নাই। দাঁড়াও, তুমি তোমার যে ক্লেমটা সত্য কিনা একটু যাচাই করে নেই, আমারও ভুল হইতে পারে। এই যে, তোমার নাম কি বলো তো?
না, ওর নাম হচ্ছে 2017-এর 49, যে তার রোল নাম্বার হলো আমিনুল ইসলাম ইমন। আমিনুল ইসলাম ইমন, সে রিপোর্ট দিছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আমিনুল ইসলাম ইমন নাকি নাকি? না স্যার, আমি ধ্রুব রায়। আমার এই আচ্ছা, নেটে সমস্যা ছিল, আপনার কথা বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা খুঁজতেছি আমিনুল ইসলাম ইমন, 2017 ব্যাচের 49। সে রিপোর্ট দিছে, সে আসলে আগে ক্লাসে ছিল না, বাট তারটা আমি পাইলাম। তো আজকে ক্লাসে সে নাই, তাই তো? আচ্ছা, আর বলতেছো রেগুলার ব্যাচের যে 49, তুমি রিপোর্ট জমা দিছো না? তোমার যদি পাইলাম না, দাঁড়াও তাহলে ওয়েট। হ্যাঁ, আহ রুকে আক্তার লাস্ট পাইলাম। হ্যাঁ, ধ্রুব রায় দেখতেছি আমি, পাইছি, দাঁড়াও পাইছি। 2018-র, না, ধ্রুব রায় তো 52 রোল নাম্বার লিখছো। নন্দী তোর রেজিস্ট্রেশন মনে হয় ভুল দিছস 5-1 দিছস। ধ্রুব তোর রায় না? রেজিস্ট্রেশন উপরে ভুল দিয়ে দিছস আর কি, তুই 5-1 দিছস, 5-5-1 না, দাঁড়া দেখ দাঁড়া ভালো শুনি। এই তুমি ধ্রুব রায়? আমার ধ্রুব স্যার রায়, 52 স্যার। হ্যাঁ ধ্রুব রায়, তোমার রোল নাম্বার কত? 50। ফর এক্সাম্পল আমি গুগল ক্লাসরুমে যাই, হয়ে গেল গুগল ক্লাসরুমটা। যেমন আজকে আমরা আহ, ধরো যে কোনো একটা টপিক্সের উপর ক্লাস নিব, ওইটা আমি গুগল ক্লাসরুম থেকে তোমাদেরকে একটা পিডিএফ পাঠিয়ে দিই, তাহলে তোমরা ওই জায়গায় আপলোড করবা, তাহলে আর সমস্যা কম হবে। জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার লিখে লিখে আপলোড করে দিবা। আর আমি একটা বলতেছি কি করব আমি। হুম, আচ্ছা, ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, আমাদের এটা হলো কত নম্বর এক্সপেরিমেন্ট দেখি, নাম দেব এটাকে। কোর্স গেল কই, এইটা। তোমাদের মনে হয় ওয়েল্ডিং এর উপর কি ক্লাস হয়েছিল না? ওয়েল্ডিং এর উপরে না, মনে হয় না। আচ্ছা, ওয়েল্ডিং এর হ্যাঁ, ওয়েল্ডিং এর উপরে। আচ্ছা, তো অসুবিধা নাই। সে ফর এক্সাম্পল ওয়েল্ডিং এর রিপোর্টটা আমি তোমাদের কাছে আবার এই রিপোর্টটা এই কি পাঠাই, একটা ফোল্ডার তৈরি করে সবাই দিতেছি। দেখো একটা জিনিস খেয়াল করো, সে এটা দিলাম এক্সপেরিমেন্ট সে 4, আর আমি এটা আপলোড করি এখান থেকে এক্সপেরিমেন্ট 4টা ফোল্ডারে আমি একটা জিনিস আপলোড করে দেই, দেখো সবাই পাউস। গুগল ক্লাসরুমে তোমাদের তো ইমেল যাবে, তাই একটা জিনিস বুঝো, সেই ওয়েল্ডিংটাই আমি যদি আজকে আবার তোমাকে দেই। আচ্ছা, অল স্টুডেন্ট, হ্যাঁ, আচ্ছা, টপিক চাইছে না, দরকার নাই। আচ্ছা, তোমরা দেখো তো কিছু পাইছো, মেইলে টেলে গেছেন এক্সপেরিমেন্ট 4 নামে কিছু, এই ফোল্ডারে তুমি জমা দিবা, ঠিক আছে না? এক্সপেরিমেন্ট 4 ফোল্ডারে। তোমরা বুঝতে পারছো নি? এখানে জাস্ট আপলোড করলেই হবে। জি স্যার। তোমরা তো এগুলো করছো মনে হয়, গুগল ক্লাসরুমে করো না অ্যাসাইনমেন্ট সার্ভার দিলে? আমরা তো স্যার ওই দিন বলে করছিলাম স্যার, অ্যাসাইন করছিলাম, কিন্তু আমার এই যে অ্যাসাইন হয় নাই নেটওয়ার্কের সমস্যার কারণে কি জানেন, আমি এখন আবার অ্যাসাইন করতেছিলাম আর কি, ভুলে মনে হয় আপনার এটা অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, মানে অসুবিধা নাই। অ্যাসাইনমেন্টটা স্যার আমি ওই দিন করছিলাম, হ্যান্ডেড ইন করছিলাম, কিন্তু হয় নাই, মানে এখন দেখতেছি হয় নাই এই জায়গায়। আচ্ছা, এখন তুমি যেমন এটা এক্সপেরিমেন্ট 4 এর ফোল্ডার, এখানে এখানে তোমরা সব এক্সপেরিমেন্ট 4 এর রিপোর্টটা জমা দিবা, কত বোঝা যায়? স্যার আমি একইভাবে অ্যাসাইনমেন্ট ধরো আমি সে আরেকটা ক্লাস ওয়ার্ক ক্রিয়েট করেছি অন্য একটা এক্সপেরিমেন্ট নাম্বার দিয়ে, যেমন ধরো সে আমি যদি দেই দাঁড়া, এটা কার, সে যদি আমরা শেপার মেশিন, এটা কত নম্বর এক্সপেরিমেন্ট দেখি, এক্সপেরিমেন্ট 3 ফর এক্সাম্পল। হ্যাঁ,
একটা দেই আর একটা দেই পাঠাই এক্স পিটি এক্সপেরিমেন্ট 3 হ্যাঁ experiment 3 say Shepherd machinery উপরে for example experiment 3 আচ্ছা, আমি একটা ডিউ ডেট যদি দেই কেমন হয় দেখো তাহলে এরপরে কারা আসলে ডিউ ডেট দিয়ে লাভ নেই ইনফ্যাক্ট ঝামেলা আর মেইল আসে বেশি আচ্ছা সে এক্সপেরিমেন্ট 3 আরেকটা পাঠাইতেছি দেখো পরে আমি যদি চাই তাহলে তোমার যদি এটা সমস্যা হয় আমি চাইলে আমি যাদের প্রবলেম হইতেছে আর কি তারা দেখো এই ফোল্ডারে আপলোড করতে পারো কিনা আমি আরেকটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করি এক্সপেরিমেন্ট 1 and 5 অলরেডি আমরা এখানে তিনটা আমাদের কার অ্যাসাইনমেন্ট কারটা পান না একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা বলতেছি একটা বন্ধ দেন। হ্যাঁ আমি বলে দিব ওই জন্যই তো তোমাদের ডাকছি আজকে মানে একটা ইন্টারেকশন হওয়া দরকার ডিম মিলা দিলে আপনি সুলতান না ডিম মিলা দিলে আপনি ডিম দিলে এই দিতে দেয়া Size mit hol. ফলা ফলা দিলে না Size mit hol. আচ্ছা শোনো এই তোমরা ওই যে শিখি আছে যখন তোমরা নিজেরা কথা বলবা এই তখন কি করো আচ্ছা শোনো এখন পাইছো না তিনটা ফোল্ডার গেছে তোমাদের কাছে তিনটা অ্যাসাইনমেন্ট একটা নাম এক্সপেরিমেন্ট 1 and 5 আর একটা এক্সপেরিমেন্ট 3 এক্সপেরিমেন্ট 4 ড্রিলিং মেশিনটা শুধু বাকি আছে তাই না হ্যাঁ তিনটাই পাইছো সো আমি বলি এখন এক্সপেরিমেন্ট 1 and 5 কাদের বাকি রোল নাম্বার 13 রোল নাম্বার 18 রোল নাম্বার 21 তারপর 25 30 30 দেখো যদি ব্যতিক্রম কিছু হয় আমার বইলো স্যার Roll আমি number- দিছি এখন জমা দিছি স্যার তুমি কোন জায়গায় জমা দিছো ওই যে 1 and 5 হ্যাঁ দেখছি আসছে একটা টার্ন দিন শেষে একটা ইয়ে করছি। হ্যাঁ পাইছে শহীদ পাইছে রোল 46 হ্যাঁ জি স্যার গুড হ্যাঁ এই তোমরা রেসপেক্টিভ ফোল্ডারে দিয়ে দিলে আমার জন্য সুবিধা বুঝছো না ট্রেস রাখা এখন তোমরা যেটা করবা যেমন আমি বলি শহীদ যে ভুলটা তুমি করছো জি তুমি তোমার ফাইলের নাম লেখছো ME302 শহীদ না এটা না ফাইলের নাম হবে শুধুই তোমার রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আগে তারপরে এক্সপেরিমেন্ট নাম্বার তোমার আর শহীদ এগুলা লেখা দরকার নাই ফাইলে ও না আগে আর স্যার তোমার রিপোর্টে তো লেখাই আছে আমার মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে না বলছিলাম অসুবিধা নাই এটা আমি তোমাকে নামের বলতেছি সাথে- না আমি সবাইরে বলতেছি কথাটা শোনো নামের সাথে আমাদের যেটা ফরম্যাট বলছিলাম। হবে আমরা যখন একটা এক্সপেরিমেন্ট পিডিএফ করব রাইট আপটা তখন শুরুতে দিব আমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিস্ট 2018 আর লাস্টে 2 ডিজিট লিখলেই আমি বুঝতে পারবো আর যদি পুরোটা লেখো তাও সমস্যা নেই 2018-43 লিখলেই হবে এরপরে আন্ডারস্কোর দিয়ে এক্সপেরিমেন্ট নাম্বারটা লিখবে আন্ডারস্কোর এক্সপেরিমেন্ট 53 বুঝছো না সো তোমাদের তো আমরা বাই নেমের চেয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ট্রেস করি বেশি সো তোমরা ওইভাবেই লিখবা তাহলে আমার জন্য ইজি হবে যখন আমি ডাউনলোড দিব সব এক জায়গায় সিরিয়াল চলে আসবে তখন আমার জন্য সহজ হবে আর এইভাবে যদি নাম দিয়ে দাও আমি দেখা যাবে তুমি দিছো বাট আমি মিস করতেছি আর যখন রেজিস্টার নাম্বার সব শুরুতে থাকবে আমার সিরিয়াল করতে সুবিধা কে মিস করলো আমি তখন তোমাদেরকে আমি ওই ইনফরমেশনটা দিব তখন হইতে পারে তুমি আপলোড করছো আপলোড হয় নাই কিন্তু একটা গ্যাপ থেকে যাবে না হলে হ্যাঁ কারণ রিপোর্টে আমি মার্কস দিব কিন্তু রিপোর্টে আমি 30 মার্কস দিয়ে রাখছি ভাইবা নিব একটা 20 মার্ক আর কুইজ আর অ্যাটেন্ডেন্স তো আছেই সো রিপোর্টটা তোমরা মানে গুরুত্ব দিয়ে দেখতে হবে ঠিক আছে তো এখন আপলোড করলাম 46 ঠিক আছে তোমরা বাকিরা আপলোড করবা রোল নাম্বার 54 জি স্যার হ্যাঁ তুমিও দেও নাই ঠিক আছে স্যার এখন কি অ্যাটেন্ডেন্সটা নেওয়া যাবে স্যার আমি না অ্যাটেন্ডেন্স তো নিব এটা সমস্যা না আমি বলতেছি তোমার রিপোর্টটা পাই নাই তুমি দিও জি স্যার বুঝছি স্যার স্যার ওই যে আজকের অ্যাটেন্ডেন্স নাকি হয়ে গেছে আচ্ছা এই দেখবো না তুমি জানে ওরিড হয় আজকে তারিখ কত 17 না জি স্যার 17 আচ্ছা অ্যাটেন্ডেন্স নিব না অ্যাটেন্ডেন্স এখনো নেই নাই চিন্তা করো না জি স্যার জি স্যার আমি অ্যাটেন্ডেন্স নেই ভাবছি নাই অ্যাটেন্ডেন্স আমি নিব সবার পরে আমরা থাকো জি স্যার আচ্ছা ইনফ্যাক্ট তোমরা যদি হ্যাঁ তোমার কাছ থেকে নিব এখন আমি বললাম তাদের পাই নাই এখন এখান থেকে বাকি রিসিপ্টে দেখি এটা কই? আর হলো 2017 ব্যাচের 55 2017 55 আর 17 এর 49 আমাকে রিপোর্ট দিছে আমি জানি না সে মানে আমাদের সাথে আছে কিনা
এনিওয়ে, তো যদি কি যেন নাম বলছিলাম তোমাদেরকে আগে, মনে হয় আলামিন না কি জানি, না আমিনুল ইসলাম, তোমরা একটু নক করো যদি কেউ চিনে থাকবে। হ্যাঁ, আমি তারা খুঁজ করছি। আচ্ছা, এই হলো আমরা একটা পুরো ওভারঅল মেথোডোলজির ব্যাপারে কথা বললাম, যে আমরা কিভাবে কমিউনিকেট করব ইন টার্মস অফ রিপোর্ট সাবমিশন। আচ্ছা, এখন আমি ওইখান থেকে যদি দেখি তাহলে আমাদেরকে এই একটা কি বললাম, ওয়েল্ডিংটাই আবার দেখি। যদিও তোমরা বলতেছো এটা হয়তো আমি এটা পড়াইছি বা লিস্ট ইনস্ট্রাকশন দিছি, তারপর আমি আজকে একটু আলোচনা করি, শেয়ারও করি। তোমরা এই রিপোর্টটা জমা দিবা। স্যার একটু প্রশ্ন ছিল স্যার একটা। হ্যাঁ, বলো বলো। স্যার ইয়ের মধ্যে গুগল ক্লাসরুমের মধ্যে আপনি যেগুলো দিছো এগুলোর মধ্যে স্যার একটা অলরেডি ওই যে আপনি প্রশ্নটা এটা অলরেডি ইয়ের মধ্যে দেওয়া আছে ইওর ওয়ার্কের মধ্যে, এটা কি হ্যান্ড ইন করা লাগবে? আমি বুঝি নাই তোমার কথা আসলে। আপনি যে স্যার ওই এক্সপেরিমেন্ট 3, 4 এগুলা দিছেন না, হ্যাঁ, ওইগুলার ইয়ের মধ্যে ওই ইওর আমরা যেখানে হচ্ছে হ্যান্ড ইন করবো স্যার, এখানে আপনি যে প্রশ্নটা আছে আর কি ওইটা অলরেডি এখানে দেওয়া আছে, মানে এটা কি হ্যান্ড ইন করবো এখানে? ও আচ্ছা, হ্যান্ডরিল হবে, হ্যান্ডরিল হবে। হ্যাঁ, হ্যান্ডরিল যেটা তোমার ড্রিল মেশিন যেটা না। হ্যাঁ, এটা দেওয়া আছে আর কি, এটা রিপোর্ট হ্যান্ড ইন দিও। করিয়া তারপর আমরা আচ্ছা। হ্যাঁ, এটাও দিও তাহলে। ধরো এটা এক্সপেরিমেন্ট 2 নাম দিয়ে সাবমিট করে দিও। আমি দেখি এটা সফট কপি আসেনি আমার কাছে, থাকলে পাঠাই মনে হয়। আপাতত দেখতেছি না আমি, তো তোমরা দিয়ে দিও, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব না। আচ্ছা, দাঁড়াও, ভালো কথা কইছো। তাহলে আমি হ্যান্ড ড্রিলিং, তো আমি আরেকটা ক্রিয়েট করি তাহলে, অ্যাসাইনমেন্ট এক্সপেরিমেন্ট 2 নাম দিয়ে দিই। তো টোটাল 5টা এক্সপেরিমেন্ট আমাদের। হ্যাঁ, বলো। স্যার যে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে স্যার ওইখানে তো আপলোড দেওয়া যায়, ওইখানে যায় যদি যায়। আপনি ফাইলটা দিয়ে দেন তারপরে সাইডে আমরা আলাদা করে হ্যান্ড ইন এর হ্যাঁ হ্যাঁ অপশন আছে। হ্যাঁ, আসবে, আমি দিতেছি। দাঁড়াও দেখি আমার কাছে সফট কপিটা আসেনি ড্রিলিং মেশিনের। যদি সফট কপি না থাকে, তোমাদের কাছে হার্ড কপি আছে না, তোমরা ওইটা দেখে দিবা। ওই যে এক্সপেরিমেন্ট 2, তার নাম ছিল স্টাডি অফ ড্রিলিং মেশিন এন্ড ইটস ভেরিয়াস অপারেশন। দাঁড়াও, এটার নাম লিখে দিই, জাস্ট ড্রিলিং মেশিন লিখে দিই আমি। to underscore study of drilling machine and its various operations. আচ্ছা, এই মুহূর্তে হয়তো আমার কাছে আপলোড করার কিছু নাই ড্রিলিং মেশিনের, তবে তোমাদেরকে আমি ওই ফোল্ডারটা দিই যেন তোমরা সবাই দিতে পারো। হ্যাঁ, আমি একটা অ্যাসাইন করতেছি, দেখো, এক্সপেরিমেন্ট 2 স্টাডি অফ ড্রিলিং মেশিন এন্ড ইটস ভেরিয়াস অপারেশনস। তাহলে তোমাদের 5টা রিপোর্ট এখানে চলে আসতেছে। এটা ব্ল্যাঙ্ক যেটা আমি দিলাম, বাট এখানে ফোল্ডারে তোমরা এটা আপলোড করবা, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আমরা যদি ওয়েল্ডিংটা আবার একটু রিভিউ করি। আসলে এনিওয়ে, আমরা যাই কিসে, ওই ওয়েল্ডিংটা করি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিই, শেয়ার স্ক্রিন। ইয়েস, দেখো, দেখা যায়নি? স্টাডি অফ অপারেশন অফ ভেরিয়াস মেটাল জয়েনিং প্রসেস। জি স্যার। আমি কি এটাই দিছি তোমাদেরকে? ও না, আমি এটা দিই না, আমি ভুলটা দিছি। দাঁড়া, তোমাদেরকে যেটা দিছি এটা না, আমাদের ছিল স্টাডি এরকম একটা অপারেশন দিছেন স্যার। অফ ওয়েল্ডিং টেকনিক্স, তাই না? আচ্ছা, এনিওয়ে, আসলে এগুলো মোর অর লেস সেমই। এগুলো এক এক সময় একটার জন্য কাস্টমাইজ হতে তৈরি করি তো আমরা। আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং, ওয়েল, আচ্ছা এটাই থাক, বেশি ঝামেলা করি না। আচ্ছা, এটাই দেখো তোমরা, এটা ওরা লিখে ফেলো, সমস্যা না, এই নামই থাক তাহলে। হ্যাঁ, আগে যেটা দিচ্ছি জাস্ট ইগনোর করো। কি লিখলাম, যে স্টাডি ইন অপারেশন অফ ভেরিয়াস মেটাল জয়েনিং প্রসেস বাই সোল্ডারিং, ব্রাজিং, গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, এখানে সবগুলো আসতেছে। আমি যদি ইন ব্রিফ বলি, সোল্ডারিং যে একটা অপারেশন, এটা হলো তোমার যে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখা আছে, যেটাতে
একটা আহ, আহ, কি বলে দুইটা পার্টস, যেহেতু এটা জয়েনিং প্রসেস। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে উপরে লেখা আছে যে মেটাল জয়েনিং প্রসেস। এখানে সবগুলো প্রসেসই হচ্ছে মেটালকে জোড়া লাগানোর জন্য। আচ্ছা, এর ভিতরে সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার যেটা আমরা জোড়া লাগাই সেটার নাম হচ্ছে সোল্ডারিং। এটা হচ্ছে <450°C, এর ভিতরে থাকে, এর উপরে উঠে না টেম্পারেচার। তো এটা সাধারণত যে দেখবা মোবাইল ফোন, রেডিও, টেলিভিশনের যে সার্কিট গুলা জোড়া লাগানো হয়, এগুলো হচ্ছে সোল্ডারিং প্রসেস। কারণ এখানে হাই টেম্পারেচার দিলে এগুলো খুবই পাতলা ওয়্যার গলে যাবে। এই জন্য ওই এই যে প্রসেসটা, এটা হচ্ছে সোল্ডারিং। দেখো এখানে একটা সোল্ডার আছে, অর্থাৎ এই যে কি বলে স্ক্রুড্রাইভারের মতো একটা জিনিস আছে, এটা সোল্ডার বলা হয়। ওটা মাঝখানে থেকে, ওইটাই মূলত এখানে তোমার হিট যেটা ফ্লো হয় আর কি। হিট মিনস ইলেকট্রিক্যালি আর কি, সেটাকে এই যে একটু মেল্ট করা হয়। আর একটা থার্ড একটা ফিলার মেটেরিয়াল থাকে যেটাকে আমরা সোল্ডার বলি। এটা হচ্ছে টিন এবং কিসের দিয়ে তৈরি হয়, টিন এবং অ্যালুমিনিয়ামের অ্যালয় থাকে। এটা বাবু যে লেখা আছে যে অ্যালয় অফ টিন, লেড, ক্যাডমিয়াম, সিলভার, এগুলার অ্যালয়। এগুলো হচ্ছে সব, এই সবগুলা মেটালেরই হচ্ছে মেল্টিং টেম্পারেচার 450-এর নিচে। টিন, লেড, ক্যাডমিয়াম, সিলভার, এগুলো 450-এর নিচে গলে যায়। তো এগুলো গলায়া মাঝখানে জোড়া লাগানো হয়। The metal used for the joining purpose called solder. হার্ড সোল্ডারও আছে, কিন্তু ইউজুয়ালি আমরা প্রাইভেট কমিউনিটি এক্সপেরিমেন্ট। আচ্ছা, মাহমুদ রাফি। এনিওয়ে, তো এটা হচ্ছে একটা সোল্ডারিং প্রসেস। আর যখন সোল্ডার করে দেখবা তোমার এই যে আয়রন বলে ওইটাকে আসলে, যে যে এই যে এটা দেখবা যে স্ক্রুড্রাইভারের মতো একটা শক্ত একটা জিনিস, এটাকে আয়রন বলা হয়, সোল্ডারিং আয়রন। ওটা দেখবা ওটার ভিতরেই কারেন্ট ফ্লো হয়, আর এটা হিটেড হয়। আর ওটা বারবার দেখবা এটা সাদা একটা জিনিসের ভিতরে, তুমি দেখবা ওই যে কিসে মোবাইল টোবাইল ঠিক করে যারা দেখবা সাদা একটা পাউডার আছে, ওইখানে এটা দেয়, দিয়ে তারপরে এসা সোল্ডারে লাগায়। ওই সাদা জিনিসগুলো হলো ফ্লাক্স। কারণ যে কোনো জিনিস যখন গরম হয় তখন বাতাসের অক্সিজেনের সাথে এটা রিয়াকশনে চলে যায়, যাই অক্সাইড ফর্ম করে। আর অক্সাইডটা হলো মরিচা। তো ওইটা যেন ফর্ম না করে সেই জন্য ওই ফ্লাক্স সাদা পাউডার দেওয়া হয়। এটা মূলত ওই ফ্লাক্স গুলা ইভাপোরেট হয়, ইভাপোরেট হয়ে এখানে একটা ইনার্ট অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। অর্থাৎ এই যে সোল্ডার যেটা গলে যে পড়তেছে, এর আশপাশের অক্সিজেনকে আসতে দেয় না, এটা ইনার্ট অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এই ফ্লাক্সটা, যার কারণে আর কোনো মরিচা পড়বে না। এটা তারা লিখছে যে ফ্লাক্স এমপ্লয়েড টু প্রিভেন্ট অক্সিডেশন টু ইমপ্রুভ মেটালার্জিক্যাল বন্ডিং, যেন ভিতরে কোনো মরিচা না পড়ে আর কি। সাধারণত জিঙ্ক ক্লোরাইড ইউজ করা হয়, এটাকে বলা হচ্ছে ফ্লাক্স। আচ্ছা, এটার লেখছি না এখানে, হিটারটার নাম সোল্ডারিং, ওই যে সোল্ডারিং আয়রন বললাম না, দেখবে একটা সোল্ডারিং আয়রন থাকে এখানে, অর্থাৎ যেটা একটা স্ক্রুড্রাইভারের মতো দেখতে, যেটা দিয়ে ওই গোলানো হয় আর কি। সোল্ডারিং অপারেশন সাধারণত আমরা দেখি ইলেকট্রিক্যাল জয়েনিং এর ক্ষেত্রে। আর ব্রেজিং যেটা, সেটাও একটা জয়েনিং প্রসেস, তবে এটা ইউজ হয় মূলত নন ফেরাস অ্যালয় জোড়া লাগাইতে। নন ফেরাস আয়রন জাতীয় জিনিস না, ঠিক আছে? কারণ আয়রনের মেল্টিং টেম্পারেচার অনেক বেশি, 1200°C, তাই না আয়রনের? তো এগুলা থেকে গলবে না। সো এগুলা হচ্ছে নন ফেরাস অ্যালয়, এবং এইটার যে মেল্টিং পয়েন্ট এবাভ 450°C, যখন টেম্পারেচার আমরা রাইজ করবো 450-এর বেশি, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলতেছি ব্রেজিং অপারেশন। এটাও ইউজ হয় ইলেকট্রিক্যাল আইটেমস, রেডিয়েটরস, হিট এক্সচেঞ্জার্স, পাইপ ফিটিংস, এইসব কাজে আমরা ব্রেজিং, এটা জয়েনিং প্রসেস। ব্রেজিং সাধারণত এই ক্ষেত্রে এটাকে জোড়া লাগানোর জন্য যে হিট সোর্স হিসেবে যেটা ইউজ করা হয় সেটা সাধারণত কি, যে গ্যাস ওয়েল্ডিং, যেটা গ্যাস ওয়েল্ডিং এর ফ্লেমটা ইউজ করা হয়। আমরা জানি না ভিতরে আছে কিনা গ্যাস ওয়েল্ডিং, এই যে ফ্লেম গুলা মনে হয় ভিতরে আমরা দেখতে পাবো। তো বিভিন্ন রকম ফ্লেম আছে, একদম কম টেম্পারেচার যেটা রাইজ করে ওই ফ্লেমটা এখানে ইউজ করা হয়। পরে যে জোড়া লাগানো হয় সে প্রশ্নটা হচ্ছে ব্রেজিং, তোমরা এটা পরে নিও। তো এটার অ্যাডভান্টেজটা কি, এটা হচ্ছে জয়েনিং ডিসিমিলার মেটালস, এটা হলো আসল কথা। কোনটা কোথায়, আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা অ্যাপ্লিকেশনটা দেখবো। ব্রেজিং হচ্ছে ডিসিমিলার মেটাল জোড়া লাগাইতে আমরা ব্রেজিং অপারেশন ইউজ করবো। অবভিয়াসলি এটা হচ্ছে যে সমস্ত মেটালের মেল্টিং পয়েন্ট হচ্ছে লয়ার দেন আয়রন, লোহার চেয়ে কম এগুলা।
আচ্ছা, এই যে লেখছে এখানে অ্যালুমিনিয়াম অ্যালয়েস গুলো সাধারণত ইউজ হয়। আচ্ছা, এখানেও সেম ফ্লাক্স ইউজ হয়। ফ্লাক্স গুলো মূলত এখানে অক্সিডেশন প্রিভেন্ট করার জন্য ইউজ হয়। আচ্ছা, দেখো কতভাবে ব্রেজিং হয়। গ্যাস টর্চ ব্রেজিং, যেটা আমরা বললাম যে গ্যাস ওয়েল্ডিং এর ফ্লেম দ্বারা হইতে পারে। কমনলি ইউজ প্রসেস অক্সিএসিটিলিন টর্চ। এই অ্যাসিটিলিন একটা সিলিন্ডার আছে, ওটা থেকে যাবে অ্যাসিটিলিন গ্যাস CH2 আর একটা সিলিন্ডার থেকে যাবে অক্সিজেন, ওইভাবে অ্যাসিটিলিন বার্ন করে। তো আরেকটা হচ্ছে ফার্নেস ডিপ ব্রেজিং আছে, এগুলোতে আমরা না যাই। তো ইউজুয়ালি আমাদের দেশে এটাই হয়, অক্সিএসিটিলিন টর্চ থেকে। আচ্ছা, ধীরে ধীরে আমরা টেম্পারেচার বাড়তেছে। সোল্ডারিং, এটা হচ্ছে একদম টাইনি ইলেকট্রিক্যাল পার্টস জোড়া লাগাইতে। ব্রেজিং হচ্ছে ডিসিমিলার মেটাল জোড়া লাগাইতে, এবং টেম্পারেচার অ্যাবাভ 450 যেগুলা। গ্যাস ওয়েল্ডিং, gas welding includes all of the process in which fuel gas are used in combination with accent to obtain gas flame. আমি জানি না আমার কথা শোনা যায় কিনা, আমার কথা শোনা যায়নি? জি স্যার। আচ্ছা আচ্ছা, Yes, ঠিক sir. আছে। আচ্ছা, এখন গ্যাস ওয়েল্ডিং এ সাধারণত আমরা ওই অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিংটাই ব্যবহার হয়। আর অনেক ধরনের গ্যাস ওয়েল্ডিং হতে পারে, হাইড্রোজেন গ্যাস দিয়ে হতে পারে। ওইগুলো তো হলো সফিস্টিকেটেড এবং এক্সপেন্সিভ, ওটাতে যাব না। সচরাচর রাস্তাঘাটে আমরা যা পাই এগুলো হচ্ছে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, অর্থাৎ একটা সিলিন্ডারে অক্সিজেন থাকে, লম্বা চিকন সিলিন্ডারটা আর মোটা, আর একটু বেটে যে সিলিন্ডার, এটা হচ্ছে অ্যাসিটিলিন। সিলিন্ডার গুলো কিন্তু তো গ্যাস, তো এগুলোর ওই যে শেপ দিয়ে নির্ধারণ করা হয় কোন শেপের ভিতরে কোন গ্যাস ঢুকবে। অক্সিজেনের সিলিন্ডার সাধারণত চিকন লম্বা থাকবে, অ্যাসিটিলিনটা হচ্ছে বেটে। ইভেন কালার ডিফারেন্ট, অ্যাসিটিলিনের কালার হবে একরকম মেরুন কালার, অক্সিজেনেরটার হবে আরেক রকম কালার, যেন কোনো রকম ভুল না হয় মানুষের, বুঝো নাই? মানুষের এখন তো যে অক্সিজেনের যে রিকোয়ারমেন্ট, কি বলে, এই কোভিড এর জন্য দেখা যাবে কোনটা যে কোন সিলিন্ডার কে যে কোন দিকে লয়ে দৌড় মারছে। তো এই জন্য এগুলার কালার কোডিং আছে, ইভেন সাইজেরও ডাইমেনশন আছে, মানে এভরি পসিবল ওয়েতে এগুলাকে আলাদা করা হয়েছে যেন ভুল না হয়। ঠিক আছে, লেখা তো একসময় মিটে যেতে পারে, তো লেখা তো লেখা থাকবেই, কিন্তু এটা তো আর নিশ্চিত করা যাবে না, গ্যাস তো। যেমন লিখছে যে সিলিন্ডার কন্টেইনিং অক্সিজেন ইজ পেইন্টেড ব্ল্যাক। তোমরা দেখবা বাসা বাড়িতে যে সিলিন্ডার যায় ইউজুয়ালি এটা ব্ল্যাক হতে হবে, অক্সিজেন যেটা থাকবে। আর অ্যাসিডিন সিলিন্ডার ইজ পেইন্টেড মেরুন। আচ্ছা, ইভেন হুস পাইপের কালারও ডিফারেন্ট হবে। প্রোভাইড উইচ ইজ ইনলেট দিস পাইপস আর কানেক্টেড টু ওয়েল্ডিং টর্চ। আচ্ছা, আমি আসলে কালার ইমেজ দিলে ভালো হতো তোমাদেরকে। এনিওয়ে, ওই যে দেখো এটা হচ্ছে বেটে যেটা, এটা হচ্ছে অ্যাসিটিলিন, আর চিকন লম্বা যেটা এটা হচ্ছে অক্সিজেন থাকে। কালার টালার লেখা আছে না? লেখা নাই। আচ্ছা, এখন এই ক্ষেত্রে মূল ফিউয়েল জ্বালানিটা হলো অ্যাসিটিলিন। খেয়াল করো, জ্বালানিটা হলো আমার অ্যাসিটিলিন, সেটা একটা হোস পাইপ দিয়ে টর্চে যাবে, আর আরেকটা হোস পাইপ দিয়ে অক্সিজেন যাবে সেই টর্চে। হ্যাঁ, মানে যেটা দিয়ে দুইটা একসাথে মিক্স হয়ে বের হবে। এখন আমি চাইলে এগুলো রেগুলেট করতে পারি। আমি চাইলে অ্যাসিটিলিন বেশি দিতে পারি, অক্সিজেন কম দিতে পারি। আমি চাইলে আবার অ্যাসিটিলিন এবং অক্সিজেন 1:1 রেশিও রাখতে পারি, নিউট্রাল। আবার চাইলে অ্যাসিটিলিনের পরিমাণ কম, অক্সিজেনের পরিমাণ বেশি দিতে পারি। তো ডিপেন্ডিং অন কম্পোজিশন অফ অ্যাসিটিলিন এবং অক্সিজেন 3 ধরনের ফ্লেম তৈরি হবে। ঠিক আছে, তো অবভিয়াসলি তোমার যে মানে অক্সিজেন পরিমাণ যদি বেশি দেই, তার মানে কি এটা কমপ্লিট বার্ন করবে অ্যাসিটিলিনটাকে, তাই না? এক্সেস অক্সিজেন এখানে আছে, তার মানে অ্যাসিটিলিন আনবার্ন অবস্থায় থাকার কোনো সুযোগ এখানে নাই, পর্যাপ্ত অক্সিজেন পাইতেছে। কাজেই যেহেতু এখানে কমপ্লিট কম্বাসশন অফ অ্যাসিটিলিন হবে, কাজেই এর টেম্পারেচার হবে অনেক বেশি, তাই না? এবং এটাকে আমরা বলি তখন এই যে আমরা ফ্লেম দেখতেছো এখানে, ডিফারেন্ট টাইপস অফ গ্যাস ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম। আসলে আমি ভুল করছি, আমাদের কালারিং দিলে ভালো হতো। কি তো আসেনি কিনা আর কালারিং আছে কিনা কালারিং? না, আনফরচুনেটলি নাই। এনিওয়ে, এটাই দেখি আমরা। তো অক্সিডাইজিং ফ্লেম স্যার, আসলে কালার হলে, হ্যাঁ বলো। স্যার বলো। অক্সিডাইজড নীল হইব না স্যার কালার? হ্যাঁ, অর্থাৎ কমপ্লিট বার্ন হয়ে গেলে এটা নীল হয়ে যাবে। আর যখন তোমার দেখবা একটু লালচে ভাব, তার মানে এখানে রিফ্লেকশন হইতেছে, যার কারণে অর্থাৎ এখানে কিছু আনবার্ন কার্বন রয়ে গেছে, যার কারণে এটা
লাল রঙের আগুন হয়েছে। আগুন যখন কমপ্লিট কম্বাসশন হবে তখন নীল কালার ধরবে, আর এরপরে যত কম হবে তত লালচে রং ধারণ করবে, আর এর চেয়ে কম হলে কালচে রং থাকবে আর কি। কালো আগুন বের হবে আর কি, মানে এখানে প্রচুর কার্বন রয়ে গেছে আনবার্ন। এনিওয়ে, আসলে যেগুলো কম্পোনেন্ট তো হলো মূলত এগুলো সব কার্বন, হাইড্রোকার্বন, তাই না? গ্যাসটা তো অ্যাসিটিলিন কি হাইড্রোকার্বন, CH2, সেখানে আনবার্ন কার্বন থাকে। তো এখানে দেখো অক্সিডাইজিং ফ্লেম, কার্বুরাইজিং ফ্লেম এবং নিউট্রাল ফ্লেম। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশন নিতে পারি, যেমন অক্সিডাইজিং ফ্লেমের টেম্পারেচার কত রাইজ করে? 3500 ডিগ্রি সেলসিয়াস, 3500 ডিগ্রি সেলসিয়াস, তাই না? অক্সিডাইজিং ফ্লেম, এটা দিয়ে সাধারণত হেভি মেটাল কাটা হয়। মনে করো তুমি রেল লাইনের একটা পাত আছে, এটা কাটতে হবে, এখন তুমি যদি হ্যাকসো ট্যাক্সো দিয়ে কাটা শুরু করো অনেক সময় নিবে। সবচেয়ে ভালো হলো তুমি অক্সিডাইজিং ফ্লেম দিয়ে খুব দ্রুত এটা কাটতে পারবা, কারণ 350 ডিগ্রি হয়ে গেলে এটা আসলে ওই জায়গাটা, যখন তুমি অক্সিজেনের পরিমাণ বেশি তো খুব দ্রুত ওই জায়গাটা মেল্ট হয়ে যাবে, আর বাতাসের ফ্লো বেশি যেহেতু এখানে অক্সিজেনের, তো এখানে মেটাল গুলা সরে, এটা লিকুইড হয়ে যাবে, তো মেটাল গুলা সরে যাবে, অটোমেটিক দুই ভাগ হয়ে যাবে। যে সাধারণত মেটাল কাটিং পারপাসে ইউজ হয় অক্সিডাইজিং ফ্লেম, হেভি মেটাল, অনেক থিক মেটাল যদি কাটতে হয় তাহলে ফ্লেম দিয়ে কাটা হয়। কার্বুরাইজিং ফ্লেম আছে, তো এখানে 3100 ডিগ্রি সেলসিয়াস রাইজ করে, যেখানে তোমার অ্যাসিটিলিনের পরিমাণ বেশি, এটা কার্বুরাইজিং ফ্লেম, এটারও একটা ইউজ আছে। আর নিউট্রাল ফ্লেম 1:1, অর্থাৎ যতটুকু দরকার অক্সিজেন ততটুকু ফ্লো হচ্ছে বার্ন করার জন্য, এখানে এক্সেস অক্সিজেন ফ্লো নাই, এটাকে বলা হচ্ছে নিউট্রাল ফ্লেম, এখানে এক্সেস অক্সিজেন আছে। আচ্ছা, এখন এগুলার কিছু কি বলে বর্ণনা এখানে দেওয়া আছে, দেখো পড়বা তোমরা। অক্সিস্টিল ওয়েল্ডিং ইজ পার্টিকুলারলি ইউজড ফর শীট মেটাল ওয়ার্ক, তারা বলতেছে। আচ্ছা, ইট ক্যান বি ইউজড ফর কাটিং অ্যাজ ওয়েল, লিখছে দেখো এটা ব্যবহার, ওয়েল্ডিং ফর অল টাইপস অফ মেটালস, কারণ 350 ডিগ্রি সেলসিয়াস, 3500 তো যে কোনো ধরনের মেটাল কাটা যাবে এটা দিয়ে। It is a portable process, আচ্ছা, in contrast takes long time of heating the job. আচ্ছা, workpiece is prone to corrosion and brittleness, কিন্তু এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ওয়ার্কপিস কি হতে পারে? corrosion মানে ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ব্রিটলনেস। কেন ব্রিটলনেস হবে? 3500 ডিগ্রি যে টেম্পারেচার উঠে, এটা যখন র্যাপিড কুলিং হবে তখন সেটা কি হয়ে যায়, তার টাফনেস কমে যায়, সে তখন ব্রিটলনেস বেড়ে যায়। দেখবা কামারের গড়ে, তোমরা এগুলো পড়ছো ইন্টারে, কামার যারা দাদু দাঁড় করে, তারা কি করে? দাঁড়ারে পরে ওই যে আগুনে দেয়, তাই না? আগুনে দিলে পরে এটা টেম্পারেচার মনে করো, সে যেহেতু যেহেতু একটা লোহা 1200 আগে গলে না, কাজেই সে 1200 না উঠাইলো, সে 400 500 600 700 পর্যন্ত উঠতেছে, কিন্তু টেম্পারেচার যেহেতু হিট যাওয়ার সুযোগ নাই, লাল হয়ে গেছে। তারপরে কি করে সে র্যাপিড কুলিং এর জন্য বাতাসে না রাইখা সে পানির ভিতরে ঢুকে দেয়, তাই না? র্যাপিড কুলিং বলা হয়, এটাকে বলে কুইঞ্চিং প্রসেস। আমি জানি না তোমরা পরিচিত কিনা টার্মের সাথে। হ্যাঁ, কুইঞ্চিং, তাই না? র্যাপিড কুলিং হয়, তখন আসলে তার স্ট্রাকচার বদল হয়ে যায় ইন্টারনাল, এই র্যাপিড কুলিং এর জন্য। তখন সে অনেক হার্ড হয়ে যায়, তার হার্ডনেস বাড়ে। দেখো এটা পারপাস কি? হার্ডনেসটা বাড়ানো। আচ্ছা, হার্ডনেস বাড়লে কি হবে? ওই তাড়াতাড়ি বুতা হবে না, ব্লান্ট হবে না দাটা, তাই না? আচ্ছা, তাই আমি বলি, তো এইভাবে করার উদ্দেশ্য হলো মেটালের হার্ডনেস বাড়ানো। এখন হার্ডনেস বাড়ালে লাভ কি? তাহলে যে একবার দাঁড় দিলাম, এটা বেশি দিন টেকসই হবে, যেহেতু এটা হার্ড, তার মানে এটা ক্ষয় হবে কম, হার্ডনেস বেড়ে গেল। কিন্তু হার্ডনেসের সাথে সাথে যে জিনিসটা বেড়ে যায় সেটাকে বলা হচ্ছে ব্রিটলনেস। যে জিনিস যত বেশি হার্ড হয় তত ব্রিটলনেস বাড়তে থাকে। যেমন কাঁচ, কাঁচ হলো এক্সট্রিমলি হার্ড, তাই না? কিন্তু এটা আবার এক্সট্রিমলি ব্রিটল, তাই না? আমরা কাঠিন্যতা পড়ছি না, কাচের কাঠিন্যতা সবচেয়ে বেশি না? কাঠিন্যতা কিভাবে মেজার করে? যার উপর যেটা দিয়ে দাগ দেওয়া যায়, কাচের উপর কিছু দিয়ে দাগ দেওয়া যায় না, যেটার হার্ডনেস সবচেয়ে বেশি। এখন প্রশ্ন হলো, হার্ডনেস বাড়লো, এটা আমার একটা অ্যাডভান্টেজ, কিন্তু সমস্যাতে ব্রিটলনেস চলে আসলো, এটা তো আমি চাই না। এখন ব্রিটলনেসকে কমানোর জন্য, অর্থাৎ তার টাফনেস বাড়াইতে হবে, তো এই জন্য তারা কি করে? এটারে আবার ওই বাইরে, তাই না? আবার একটু একটু গরম করে বাড়িয়ে দেয়, একটু একটু গরম করে বাড়িয়ে দেয়, এটার আবার টাফনেস বাড়ানোর জন্য। এটাকে বলে আমরা বাংলায় বলি ইস্পাতে পান দেওয়া, না কি যেন একটা কথা বলে না? অর্থাৎ তার টাফনেস বাড়ানোর জন্য তখন সে এই আরেকটা লো টেম্পারেচারে যায়, এর বাইরে পিড়ে বুড়ে এয়ার কুলিং এ নিয়ে আসে। এনিওয়ে, তো
এখানে বলতেছে যেহেতু এটা হাই টেম্পারেচার উঠে কাজে ওয়ার্ক পিসে কোরোশন হয়, অর্থাৎ এখানে মেটাল অক্সাইড ফর্ম করবে, মরিচাপ হয়ে যাবে খুব দ্রুত, এবং তার টাফনেস কমে যাবে, অর্থাৎ মেটালটা ব্রিটল হয়ে যাবে। হ্যাঁ, হয়তো তার ক্ষয় হবে না সহজে, কিন্তু সে ভেঙে যেতে পারে যে কোনো সময়, তার ব্রিটলনেস। হ্যাঁ, এটা এইটাই, এটা হচ্ছে এই হলো ডিসঅ্যাডভান্টেজ। আরো কিছু আছে, গ্যাস আর এক্সপেন্সিভ এন্ড ডিফিকাল্ট টু স্টোর, কারণ গ্যাস লিকেজ হয়। আমরা দেখি 3 ধরনের ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেম, when the volume of oxygen gas is more than the volume of acetylene mixed into the torch ratio, সাধারণত 1.5 times। অক্সিজেনের রেশিওটা হবে 1.5 টাইমস দেন অ্যাসিটিলিন, 1.5 গুণ থাকবে যখন। আচ্ছা, আর কার্বুরাইজিং ফ্লেম হচ্ছে যখন কার্বুরাইজিং ফ্লেম ইজ ফর্ম, দ্য ফ্লেম ইজ ইউজড ফর ওয়েল্ডিং নিকেল এন্ড মনেল। এগুলো মনে হয় মেটালের নাম, মনেল আসলে কি ধরনের মেটাল আমি ঠিক জানি না, বাট হয়তো কিছু ধরনের মেটাল আছে, রেয়ার মেটাল। এনিওয়ে, এটা তো আবার ভুল ধরতেছে। আচ্ছা, ধরো নিকেল ফর এক্সাম্পল, এটা ওই ধরনের মেটাল, অর্থাৎ নন অ্যালয় মেটাল, সরি নন ফেরাস মেটাল। নন ফেরাস মেটালের ক্ষেত্রে আমরা কার্বুরাইজিং ফ্লেম ইউজ করতে পারবো। আর নিউট্রাল ফ্লেম হচ্ছে স্টিল, অর্থাৎ আয়রনের যে অ্যালয় আছে, স্টিল অথবা কাস্ট আয়রন, এগুলো তো আমরা নিউট্রাল ফ্লেম 1:1। এইগুলার আমরা দেখবো, কিছু সেফটি প্রিকশন দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা আসলাম আর্ক ওয়েল্ডিং, যেটা রাস্তাঘাটে দেখা যায় ইলেকট্রোডের মাধ্যমে যে স্পার্ক তৈরি করে, যে আর্ক ওয়েল্ডিং, সেটাকে বলা হয় শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, SMAW। এটা একটা ওয়েল্ডিং প্রসেস। তো এখানে কি হয়, দুইটা বেস মেটাল যেটা জোড়া লাগাবো, ও বেস যেগুলো সব কিন্তু আয়রন, আর্ক ওয়েল্ডিং কিন্তু সব আয়রনের উপরে হবে, নন মেটালে হবে না, সরি নন ফেরাস মেটালের উপরে হয় না, এগুলো অবশ্যই আয়রনের, আয়রনের অ্যালয় হতে হবে আর্ক ওয়েল্ডিং এ। তো সিমিলার দুইটা মেটাল পার্টস জোড়া লাগাবো, এখানে একটা থার্ড ম্যাটেরিয়াল অথবা এটার নাম হচ্ছে ফিলার ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইউজ করি ইলেকট্রোড। ইলেকট্রোড দেখছো নি তোমরা? আমি জানি না, আমি দেখাইছি মনে হয় তোমাদেরকে ওই যে ল্যাবে, আবার রিপিট করি, আমি জানি না তোমরা নাকি। তো ইলেকট্রোডটা দেখবা রাস্তাঘাটে দেখে নিবা, ইলেকট্রোডের ভিতরে দেখবা একটা কোর ম্যাটেরিয়াল আছে, এটা হচ্ছে মূলত এই আয়রনের একটা অ্যালয়, কোর ম্যাটেরিয়াল, এটা একটা স্টিলই মনে করো। আর ওটার উপরে কাভারিং আছে, ওই কাভারিংটা হচ্ছে ওই ফ্লাক্স, অক্সিডেশন প্রিভেন্ট করার জন্য এখানে কিছু কাভারিং আছে পাউডারের, বিভিন্ন মেটাল থাকে, মানে এগুলো সব ইনার্ট গ্যাস, অর্থাৎ যখন টেম্পারেচার রাইজ করে তার ভিতর দিয়ে, ওটা দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো হয়, অর্থাৎ ওয়ার্ক পিসটা থাকবে পজিটিভ টার্মিনালে আর ইলেকট্রোডটা থাকে নেগেটিভ টার্মিনালে। তো কি হয়, ওই নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন গুলা লাফায়া লাফায়া ওয়ার্ক পিসে যায়, আর ওই তখন স্পার্ক, ওই যে স্পার্ক আর্ক তৈরি হয়, আর ওই কারেন্ট এভাবেই ফ্লো হয়। এখানে হাই রেজিস্ট্যান্স, কেন, ওই যে গ্যাপ না, এটা আবার মিলাই নিলে কোনো স্পার্ক তৈরি হবে না। ওয়ার্ক পিসের সাথে ইলেকট্রোড যদি তুমি অ্যাটাচ করো, কিছুই তৈরি হবে না, এটা কারেন্ট ফ্লো হয়ে যাবে এটার ভিতরে, জাস্ট এটা সার্কিট কমপ্লিট হবে। যখন সামান্য গ্যাপ রাখবা, তখন যেহেতু এখানে ইলেকট্রন গুলো যাওয়ার জন্য উদ্গ্রীব, ওই যে কিসের মতো, থান্ডারিং এর মতো, যে বজ্রপাত যে বলি, তো ইলেকট্রন গুলো লাফায় তখন এই মেটালে আসে। হ্যাঁ, তখন অনেক টেম্পারেচার রাইজ করে, যে যত বেশি রেজিস্ট্যান্স, আর এর মান যত বেশি, হিট তত, এইচ সমান কি I²RT, তাই না? H equals to I ampere flow into resistance into time, তাই না? কারণ হাই রেজিস্ট্যান্স, যেহেতু ইয়ার বাতাসের ভিতর দিয়ে যায়, তার মানে কত কি পরিমাণ রেজিস্ট্যান্স এখানে। আবার বেশি দূরে রাখলে কারেন্ট ফ্লো হবে না, একদম এক্সট্রিম রেজিস্ট্যান্স হয়ে গেলে তো আর সে ইলেকট্রন যাইতে পারতেছে না। এই জন্যই টেম্পারেচার অনেক বেশি রাইজ করে, যেহেতু রেজিস্ট্যান্স অনেক বেশি, আর এর মান অনেক বেশি, বাতাসের ভিতর দিয়ে যাচ্ছে। সেম তোমার ইলেকট্রিক্যাল, এই যে থান্ডারিং হইলে পরে তো সবকিছুই মারা যায়, মানুষ টানুষ, অনেক বেশি হিট জেনারেট করে। এনিওয়ে, তো এটাতে আমরা জানলাম এখানে দুইটা বেস মেটাল যেটাকে জোড়া লাগানো হবে টু বি জয়েন্ট, আর এখানে থার্ড ম্যাটেরিয়াল হিসেবে অথবা এটাকে ফিলার ম্যাটেরিয়াল বলা হয়, যেটা গোলে দুইটা জোড়া লাগাই দিবে, সেটা হচ্ছে নাম হচ্ছে ইলেকট্রোড। এটাকে কোটিংস থাকে, ওই কোটিংস গুলো হলো যখন এটা গলতে থাকে তখন কোটিংস গ্যাসাস একটা এনভায়রনমেন্ট ফর্ম করে টু প্রিভেন্ট অক্সিডেশন। এখানে কারেন্ট হচ্ছে, এখানে লো ভোল্টেজ, লো ভোল্টেজ খেয়াল করো, ভোল্টেজ লো, রেজিস্ট্যান্স হাই, তাহলে এম্পিয়ার কি হবে বুঝতেই পারছো। এখানে লো ভোল্টেজের জিনিসটা চলবে, এখানে এম্পিয়ার অনেক বেশি, হ্যাঁ এম্পিয়ারেজ অনেক বেশি থাকবে, কারেন্টের ফ্লো বেশি, কারণ কারেন্টের ফ্লো বেশি রাখার উদ্দেশ্য হলো ওই হিট বেশি জেনারেট হবে।
আচ্ছা, ওয়েল্ডিং পজিশনস, বিভিন্ন রকম ওয়েল্ডিং পজিশন আছে, হরাইজন্টাল, ফ্ল্যাট, ভার্টিক্যাল, এগুলো কিছু ছবি আছে, কোনটারে কি বলতেছি। এই টাইমে এইরকম অবস্থানে থাকলে বলা হচ্ছে এটাকে হরাইজন্টাল, ফ্ল্যাট, ভার্টিক্যাল, এগুলো হচ্ছে ওভারহেড, মাথার উপরে ওয়েল্ডিং। বিভিন্ন রকম জয়েন্ট হইতে পারে, যেমন বাট জয়েন্ট, এন্ড টু এন্ড জয়েন্ট, একটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে জয়েনিং, এটা হচ্ছে বাট জয়েন্ট। এটা হচ্ছে ল্যাপিং হয়েছে একটার উপর আরেকটা, ল্যাপ জয়েন্ট। টি জয়েন্ট, লুকস লাইক টি, তাই না? টি জয়েন্ট। আর এটাও আসলে, এটা হচ্ছে এজ, আর এটা এজ এবং টি দুইটাই। চাকর বাকি আর কোন জায়গায় বাকি আছে না এটাই। আচ্ছা, তো এজ জয়েন্ট, আর এখানে এটাকে বল, এটা আসলে এজ এন্ড টি, কর্নার জয়েন্ট। সো এটা টি জয়েন্ট, এটা ভুল কথা লেখা আছে, এটা হবে কর্নার জয়েন্ট, কর্নার, তাই না? এটার কর্নারের জুড়ে লাগানো, এরকম আমাদের প্রয়োজন হইতে পারে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটাই ফিল আপ হবে। হ্যাঁ, ওই যে গ্যাপ থাকবে, গ্যাপ বেশি রাখলে আবার তোমার অনেক বেশি ফিলার মেটাল লাগবে, আর একেবারে কম রাখলে অসুবিধা কি, ফিলার মেটাল ঢুকতে পারবে না ভিতরে, তাহলে আবার ভিতরে পোরাস, মানে একটা হোল। হ্যাঁ, তো এটা একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, সেভাবে করা লাগবে। এনিওয়ে, এই হলো বিভিন্ন রকম। এটা হচ্ছে কর্নার, ঠিক আছে, ডিটা হবে কর্নার জয়েন্ট। আর ইলেকট্রোডের কিছু কোডিংস আছে, তোমরা ইলেকট্রোডের গায়ে কিছু লেখা থাকে, যেমন E513, B16021H, এগুলো প্রত্যেকটার মিনিং আছে। প্রিফিক্স ই ইন্ডিকেটস covered electrodes for manual arc welding, মানে এর মিনিং হচ্ছে এটা, ইলেকট্রোডটা covered, অর্থাৎ ফ্লাক্স দিয়ে covered আছে, কোটিংস দিয়ে আছে। নেক্সট সিম্বল 513 ইন্ডিকেট টেনসাইল স্ট্রেংথ ইজ ইন দ্য রেঞ্জ অফ 510 থেকে 610 মেগাপাস্কেল। জিনিস খেয়াল করো, টেনসাইল স্ট্রেংথটা কত জরুরি, কারণ তুমি যে দুইটা মেটাল জোড়া লাগাইতেছো, যদি এমন হয় দুইটা মেটালের টেনসাইল স্ট্রেংথ সে মনে করো 800 মেগাপাস্কেল, আর তুমি যে ইলেকট্রোডটা নিছো তার টেনসাইল স্ট্রেংথ 500, তাহলে কি ওয়াইজ হবে নি? বলো, ওয়াইজ হবে না। কারণ তখন কোনো ফ্র্যাকচার হলে এই জুড়ায় ফ্র্যাকচার হয়ে যাবে আগে, কারণ তুমি যে ফিলার ম্যাটেরিয়ালটা দিছো তার তো টেনসাইল স্ট্রেংথ কম, তো তুমি এক্সপেক্ট করতেছো এখান থেকে বেশি, কিন্তু এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকার কারণে এটা ফেল করবে এই জায়গায়। এই জন্য বেস মেটালের সাথে মিল রেখে তুমি ফিলার ম্যাটেরিয়ালটা চুজ করতে হবে। এই জন্য এই কোডিংসটা লেখা থাকবে, তিনটা কোডিংস ইন্ডিকেট করে কি দেখো এখানে বলে দিছে, এগুলোর মিনিং আছে। 513 513 মানে হচ্ছে 500 থেকে 600 এর ভিতরে এগুলোর টেনসাইল স্ট্রেংথ। নেক্সট কমন লেটেস্ট সিম্বল কভারিং এ অ্যাসিডিক বেসিক, মানে এটা কি ধরনের কোটিংস দেয়া আছে, ক্ষারীয় নাকি অম্লীয়, এগুলা কি যেটা আমরা কেমিস্ট্রিতে পড়ছি। ওয়েল্ডিং পজিশন দ্বারা বোঝানো হচ্ছে এগুলা, এগুলা হচ্ছে ওয়েল্ডিং পজিশন, খুব সম্ভবত এখানে দেয়া নাই নাকি না দেয়া দেখতেছি না। নেক্সট ইন্ডিকেটস ওয়েল্ডিং পজিশন, ওয়েল ডিপোজিশনস, ওয়েল ডিপোজিশন এফিসিয়েন্সি ইন ইনক্রিমেন্ট অফ 10, যেমন এখানে লেখছে 160, মানে কত দ্রুত ওয়েল্ডিংটা ডিপোজিট হবে আর কি, গলবে, গইলে এখানে যে জমা হবে, এটার একটা রেট দেওয়া আছে। এগুলোর হয়তো ইউনিট আমার কাছে ক্লিয়ার না এখন পর্যন্ত, বাট এটা একটা রেট, তো পার টাইম বেসিসে কত দ্রুত এটা জমা হচ্ছে এখানে, এটা আমার জানার বিষয়। আমি যদি কুইক ডিপোজিশন চাই তাহলে এই আর্ক ওয়েল্ডিং দিয়ে হবে না, ইলেকট্রোড চেঞ্জ করতে হবে তখন। আর আছে স্লো ডিপোজিশন দরকার, অর্থাৎ থিন মেটাল এত দ্রুত গলে যদি বেশি মেটাল পড়ে তাহলে আরেক ঝামেলা আছে, মেশিনিং করতে হবে যেভাবে দেখানো হয়েছে। এইভাবে যদি মেটাল জোড়া লাগে যায়, তাহলে এই যে কন্টুর আছে এটাকে মেশিনিং করা লাগবে, তাহলে অ্যাডিশনাল কস্ট আসবে। কাজেই ডিপোজিশন রেটটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস। এগুলো সব ইলেকট্রোডের গায়ে লেখা থাকবে সিম্বল দিয়ে। কোন ধরনের কারেন্ট ইউজ করবো, এসি না ডিসি, এগুলো লেখা থাকবে। আচ্ছা, অর্থাৎ আমরা বুঝলাম যে ইলেকট্রোডের গায়ে কিছু এই কি থাকবে, কোডিং থাকবে, এই কোডিং গুলোর মিনিং আছে যেটা আমরা জেনে নিব, ঠিক আছে। আর কোডিংস এর ফাংশন কি, ওই যে আমরা আগেই বলছি, দ্য কোডিংস ইন ইলেকট্রোড, যে ফ্লাক্সের যেটা থাকবে টু প্রিভেন্ট অক্সিডেশন ফ্রম স্ল্যাগস উইথ মেটাল ইমপিউরিটিস। এই সোজা কথায় মরিচা যেন না পড়ে, জিনিসটা গরম হবে তো বাতাসের অক্সিজেনের সাথে ফেরিক অক্সাইড তৈরি করে ফেলবে, যেটা আমরা মরিচা বলি, আয়রন। তো কিছু ইমপারফেকশন হয় ওয়েল্ডিং এর সময়, যেমন এই যে দেখো ইনকমপ্লিট জয়েন্ট পেনিট্রেশন, অর্থাৎ যে থার্ড যেটা ম্যাটেরিয়াল, অর্থাৎ ফিলার ম্যাটেরিয়াল গলে যখন এটার ভিতরে পড়তে পড়তে শক্ত হয়ে গেছে, নিচে যাওয়ার আর সুযোগই পায় নাই, হ্যাঁ, ওইটা গ্যাপের কারণে হয়েছে বা কোনো এক কারণে, তাহলে এটা একটা ইমপারফেকশন। আন্ডার ফিল হয়ে গেল,
উপরটা নয় কাটলাম, ইনকমপ্লিট ফিল্ড হইতে পারে, এগুলো কিছু, এগুলো এটা হচ্ছে ওভার মনে করো, এরকম কিছু অসুবিধা হইতে পারে এগুলো লিখছে। আর লাস্টেরটা হলো স্প্যাটার। স্প্যাটার মানে থুতু আর কি, না? স্পেট থেকে শব্দটা আসছে, স্পেট, আমরা যখন থুতু ফালাই এরকম হয়, তাই না? স্প্যাটার, এটা একটা ডিফেক্ট। এটা কেন হয়? ওই যে দেখো মূল জোড়া লাগছে কিন্তু এই জায়গাটা, কিন্তু মেটালের বাকি মেটাল নষ্ট হয়ে গেছে, মেটাল সারফেস। কেন? ওই যে আর্ক গুলা তৈরি হয়েছে না, আর্ক স্পার্ক গুলা তো অনেক টেম্পারেচার, 3000 ডিগ্রি। এগুলা যখন ওই আশপাশের মেটালের গায়ে লাগছে, এখানে কি হয়েছে? ফুসকা ফুসকা উঠে গেছে। অর্থাৎ লোকালাইজড টেম্পারেচার রাইজ করছে অ্যাভাব 3000। ওই লোকাল জায়গাটা তখন এত টেম্পারেচার রাইজ করার কারণে বাতাসের অক্সিজেন সাথে মিশে সে একটা মেটাল অক্সাইড ফর্ম করছে, অর্থাৎ মরিচা ফর্ম করছে। হ্যাঁ, ওইগুলা তো মরিচাই, জাস্ট ঘষা দিলে উঠে যাবে এগুলো। এটা হচ্ছে স্প্যাটার, তাই না? অনেক সময় উঠেও না, তাই না? মেটাল গলে উপরে হয়ে গেছে, তখন এগুলোর আবার ফিনিশিং এ যেতে হবে, গ্রাইন্ডিং। তো এনিওয়ে, আজকে তো আমি আর বেশি যাই না। তো তোমাদের মোটামুটি একটা ধারণা দিলাম এই তোমার ওয়েল্ডিং না, অর্থাৎ জয়েনিং প্রসেসের উপরে। এবং এগুলো হচ্ছে সব মেটাল জয়েনিং প্রসেস থ্রু মেল্টিং, মানে গলানোর মাধ্যমে আর কি। হ্যাঁ, এগুলা এই আমরা দেখতেছি এখানে, ঠিক আছে? আর এর আগে যেমন আমরা ধরো লেদ মেশিন দেখলাম, লেদ মেশিনিংটা হলো মেটাল কি এখানে রিডিউসিং প্রসেস, অর্থাৎ মেটাল এখানে সাবট্রাকশন হচ্ছে, এডিশন না। যে কোনো মেশিনিং হচ্ছে মেটাল সাবট্রাকশন হয়, মেটাল কেটে ফালায় দেওয়া হয়। আর এখন যেটা দেখলাম এখানে হচ্ছে মেটালের এডিশন, একটা থার্ড মেটেরিয়াল এসে জোড়া লাগতেছে, তাই না? এটাও একটা জয়েনিং প্রসেস, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেস। এগুলো কিন্তু বেসিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। এগেইন, একটা হলো জয়েনিং এর মাধ্যমে, জোড়া লাগানোর মাধ্যমে, আর একটা হলো মেটাল রিমুভিং এর মাধ্যমে। এই আর হ্যান্ড টুলস দেখলাম। তো আজকে আমার মনে হয় আমরা এই পর্যন্তই থাকি। আমরা বৃহস্পতিবার আর একটা ক্লাস নিব, ঠিক আছে? ঠিক 11টায় আমি তোমাদেরকে এই কি বলে এই জুম লিংক পাঠিয়ে দিব না, হ্যাঁ? ওই সেম পার্সোনাল, ওই একই আইডি পাসওয়ার্ড, ইভেন আমি না দিলেও তোমরা 11টায় ঢুকলে পাইবা আমারে, তাও আমি পাঠিয়ে দিব না, ঠিক আছে? আমার পার্সোনাল আইডিটাই দিব আর কি। এখন তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার বলতে পারো।